আপনারা সকলেই জানেন যে বর্তমানে গোটা পৃথিবীতে একটাই সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ গোটা পৃথিবী জুড়েই গড় তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর পৃথিবীর গড় উষ্ণতা যদি মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে অনেক বড় এবং সুদূর প্রসারী কিন্তু প্রভাব পড়তে পারে। আপাত দৃষ্টিতে এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সামান্য মনে হলেও এই পরিবর্তন কিন্তু পৃথিবীর জলবায়ু ব্যবস্থা এবং পরিবেশের উপর উল্লেখযোগ্য একটা চাপ সৃষ্টি করতে পারে। এবং আজকে আমরা এইটা নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো, যদি পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে কি ঘটতে পারে। চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পাবে, তীব্র তাপপ্রবাহ হতে পারে। আর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে তাপপ্রবাহের তীব্রতা এবং স্থায়িত্ব দুটোই কিন্তু বাড়বে। আর এর ফলে কি হবে, মানুষের স্বাস্থ্য খারাপ হতে থাকবে। বিশেষ করে যারা বয়স্ক এবং দুর্বল জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু একটা মারাত্মক ইঙ্গিত কিন্তু বয়ে আনছে। ফসলের ক্ষতি হবে এবং দাবানলের ঝুঁকি কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ ঘন ঘন কিন্তু দাবানল ঘটতে থাকবে। আপনারা তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে পৃথিবীতে বিভিন্ন জায়গাতে অলরেডি দাবানলের সংখ্যা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। বৃষ্টিপাতের পরিবর্তন তো হবেই, কিছু অঞ্চলে অতিবৃষ্টি হবে এবং বন্যার প্রকোপ বাড়বে, আবার কিছু অঞ্চলে দেখা যাবে যে তীব্র খরা। আর এর ফলে কৃষিকাজ, জল সরবরাহ এবং বাস্তুতন্ত্রের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে। ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাবে, সমুদ্রের উষ্ণতা যদি বৃদ্ধি পাবে, তাহলে তার কারণে ঘূর্ণিঝড়, হারিকেন এবং টাইফুনের মতন শক্তিশালী যে ঝড়গুলো আছে সেগুলো কিন্তু আরো তীব্র হতে পারে। এবং উপকূলীয় অর্থাৎ কোস্টাল রিজিয়নে কিন্তু বিশাল একটা ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। সমুদ্রে জলের উচ্চতা বৃদ্ধি অর্থাৎ সি লেভেল কিন্তু বেড়ে যেতে পারে। উষ্ণতা বৃদ্ধির ফলে কি হবে, উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহ অর্থাৎ গ্লেসিয়ার এবং মেরু অঞ্চলের যে বরফ সেগুলো গলতে শুরু করবে। একই সাথে সমুদ্রের জল উষ্ণ হওয়ার জন্য তার আয়তনও কিন্তু সামান্য বাড়বে। আর এই দুটি কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিন্তু বৃদ্ধি পাবে। আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে আপনারা নিশ্চয়ই জানেন যে উপকূলীয় যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো সমস্ত প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কৃষি জমি লবণাক্ত হয়ে যাবে, কারণ সমুদ্রের জল, সমুদ্রের যে স্বাভাবিক যে বাঁধ, সেই বাঁধ অতিক্রম করে যদি গ্রামের দিকে ঢুকে যায় এবং সেখানে যদি চাষের জমিতে জলটা জমে থাকে, তাহলে সমুদ্রের নোনা জল ওই চাষের জমির যে উর্বরতা সেটাকে পুরো নষ্ট করে দেবে এবং তার ফলে কিন্তু বহু মানুষ বাস্তুহারা হবে। ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো কিন্তু অস্তিত্বের সংকটে পড়বে। বিশেষ করে মালদ্বীপ আর আমাদের ভারতবর্ষে কলকাতা, মুম্বাই, এই সব জায়গাগুলো কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে প্রবল। জীব বৈচিত্র্যের ক্ষতি হবে, মানে বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। দ্রুত জলবায়ু পরিবর্তনের সাথে অনেক সময় অনেক প্রজাতি খাপ খাইয়ে নিতে পারবে না। ফলে কি হবে, উদ্ভিদ ও প্রাণীদের যে আবাসস্থল সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং অনেক প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। আর সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য কি হবে, যে কোরাল রিফ মানে সমুদ্রের জলের নিচে যে কোরাল বা প্রবাল প্রাচীর সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যেটা কিন্তু সমুদ্রের বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকাজ ও খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হবে, কারণ অপ্রত্যাশিত আবহাওয়া, খরা, বন্যা এবং কীটপতঙ্গের যে আক্রমণ, তার ফলে কি হবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে। অর্থাৎ যেই পরিমাণ শস্য উৎপাদন হওয়ার কথা ছিল সেই পরিমাণ শস্য কিন্তু উৎপাদিত হবে না, তার থেকে কম পরিমাণ ফসল উৎপাদিত হবে। তার ফলে কি হবে, কৃষি থেকে যে আয়, সেই আয় কিন্তু কমে যাবে। খাদ্যপণ্যের দাম বাড়তে পারে এবং খাদ্য সংকট দেখা দিতে পারে। জলের সরবরাহ বিঘ্নিত হবে। হিমবাহ যখন গলে যাবে তখন বরফ গলে যাওয়ার জন্য অনেক নদীর জল সরবরাহ কিন্তু কমে যাবে, যেটা কিন্তু পানীয় জলের অভাব সৃষ্টি করবে। কারণ আমাদের ভারতবর্ষে বেশ কিছু নদী আছে, যেমন ধরুন ব্রহ্মপুত্র, গঙ্গা, সেগুলো কিন্তু মূলত হিমবাহের জলে পুষ্ট। তাহলে ভাবুন, যদি হিমবাহটাই না থাকে তাহলে সেই সব নদীতে জলটা আসবে কোথা থেকে। এর ফলে কি হবে, একটা পানীয় জলের অভাব সৃষ্টি করবে এবং তার সাথে সাথে কিন্তু কৃষি কাজও কিন্তু প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর খরা প্রবণ অঞ্চলে কিন্তু এই সংকট আরো তীব্র হবে। স্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি অর্থাৎ ঘন ঘন রোগ জীবাণুর আক্রমণ হবে।
উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা এবং অন্যান্য যে সমস্ত ভেক্টর বর্ন রোগগুলো রয়েছে সেগুলো আরো বেশিভাবে ছড়িয়ে পড়তে পারে। আর এই তাপ প্রবাহের কারণে কিন্তু হিট স্ট্রোক বেড়ে যাবে। বায়ু দূষণ আরো খারাপের দিকে চলে যাবে, যা শ্বাসকষ্ট বাড়িয়ে তুলবে সেই সব রোগীদের জন্য যারা এই সব রোগের জন্য সাসেপ্টিবল। অর্থনৈতিক প্রভাব তো স্বাভাবিকভাবে, আপনার যদি দূষণের কারণেই যদি অতিরিক্ত খরচা করতে হয় তাহলে তো স্বাভাবিক অর্থনীতির উপর চাপ তো পড়বেই। চরম আবহাওয়ার কারণে অবকাঠামো, কৃষি এবং পর্যটন শিল্পের একটা ব্যাপক ক্ষতি হবে, যা অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। দুর্যোগ মোকাবিলা এবং পুনর্বাসনের জন্য কিন্তু তখন প্রচুর অর্থ খরচ করতে হবে। চ্যুতি ও অভিবাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক মানুষ কিন্তু তাদের বাসস্থান হারাতে বাধ্য হবে, আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। খরা, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে জলবায়ু এবং উদ্বাস্তুর সংখ্যা কিন্তু বাড়বে, যা কিন্তু একটা সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। যদিও 1°C আমাদের কাছে আপাত দৃষ্টিতে ভীষণভাবে ছোট মনে হয়, কিন্তু পৃথিবীর জটিল জলবায়ু ব্যবস্থায় এটা কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে কিন্তু যথেষ্ট। এই সামান্য উষ্ণতা বৃদ্ধিও পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করে দেবে এবং মানব জাতির জন্য কিন্তু নানা রকম একটা চ্যালেঞ্জ তৈরি করবে। তাই বিজ্ঞানীরা মনে করেন তাপমাত্রা বৃদ্ধি 1.5° বা 1.5°C মধ্যে ধরে রাখার জন্য দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়াটা কিন্তু জরুরি। না হলে আমাদের সামনেই হাজির হচ্ছে একটা সমূহ বিপদ, যার ফলে আক্রান্ত হতে পারে সমগ্র মানব জাতি, আমাদের বাস্তুতন্ত্র এবং আমাদের অস্তিত্ব কিন্তু সংকটের মুখে পড়বে। তাই আমরা সাধারণ নাগরিক হিসাবে কি করতে পারি? আমরা সাধারণ নাগরিক হিসাবে সব থেকে বড় ভূমিকা নিতে পারি, সেটা হচ্ছে গাছ লাগাতে পারি। আমরা আমাদের চারপাশে যেখানেই খালি জায়গা পাবো সেখানেই যদি গাছ লাগাই তাহলেই কিন্তু অনেকাংশে এই তাপমাত্রা বৃদ্ধিটা কিন্তু প্রতিরোধ করতে পারি। এছাড়া যে সমস্ত বিষয় দূষণ ঘটায় সেইগুলোকে যদি আমরা কম নির্গমন করতে পারি তাহলে কিন্তু দূষণের পরিমাণটা এমনিতেই অনেকটা কমে আসবে। তার ফলে বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরের যে ক্ষতি, সেই ক্ষতিটা আর বেশি হবে না এবং আলট্রাভায়োলেট রে আর বেশি আমাদের পৃথিবী পৃষ্ঠে পড়বে না। সুতরাং সবার কাছে সচেতনতা বৃদ্ধির জন্য আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটা উপহার দিলাম। যদি আপনাদের কাছে আরো বেশি বা আরো কোনো নতুন তথ্য জানা থাকে যে কিভাবে এই গ্লোবাল ওয়ার্মিংকে রক্ষা করা যায় বা গ্লোবাল ওয়ার্মিংকে আটকানো যায়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে এর সাথে আমি শেষ করছি আজকের এই ভিডিওটা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট জানাতে কিন্তু ভুল করবেন না, আর শেয়ার করে সকলকে দেখাবেন। আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে ভবিষ্যতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন কিন্তু খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।